নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আনন্দে আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি শ্রী প্রফুল্ল রায়ের বিখ্যাত উপন্যাস বিস্ফোরণ। আজকে শুনব ষষ্ঠ পর্ব। ফুড স্টলে পুজো হবে সকালের দিকে, ঘণ্টাখানেকের ব্যাপার। তারপরে কিচেন চালু হয়ে যাবে, সেই সঙ্গে বিকিকে নিয়েও। সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছে। প্রথম দিন লুচি, হিঙের কচুরি, আলুর দম, ছোলার ডাল, 2 রকমের মিষ্টি, রাজভোগ আর অমৃতি। আগের রাতেই বিজয় পদ্মিনীকে বলেছে, তোমাকে একটা সারপ্রাইজ দেব বলেছিলাম। পদ্মিনীর মনে পড়ে গেল, একটু অবাক হয়ে বলল, হ্যাঁ মনে আছে। পকেট থেকে একটা ইনভিটেশন কার্ড বের করে তাকে দিল বিজয়, মুখে হালকা একটু হাসি। কার্ডে দ্রুত চোখ বুলিয়ে কয়েক লহমা বিজয়ের দিকে তাকিয়ে রইল পদ্মিনী। গাঢ় গলায় বলল, রিয়েলি ইট এ সারপ্রাইজ। তুমি আমার চোখে ধুলো দিয়ে লুকিয়ে লুকিয়ে এসব ধান্দা করছিলে। ইউ আর গ্রেট। প্রভু জেসাসের কাছে প্রে করছি তোমার এফার্ট সাকসেসফুল হোক। পদ্মিনীর একটা হাত ধরে আবেগের সুরে বিজয় বলল, তুমি তো প্রে করবেই, তোমার মতো ওয়েল উইশার আমার খুব বেশি নেই। একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। কলকাতা ফুড ভ্যালির কথা এখন তোমাদের বাড়ির অন্য কারোকে বলো না। পদ্মিনী খুবই বুদ্ধিমতী। অদ্ভুত মিষ্টি একটু হাসি ফুটল তার সারা মুখে। বলল, বুঝেছি, তুমি একটা অর্ডিনারি সার্ভিস করছিলে, তাই আমার পাপা এক্সমাসের রাত্রিরে তোমাকে কী সব বলেছিল। তাকে শেষ করতে না দিয়ে বিজয় বলল, তুমি কি শুনেছিলে? মজা করে উত্তরটা দিল পদ্মিনী, ঘরের ভেতরে তো ছিলাম, কুচকুচ কানে এসেছে। চোখ গোল হয়ে গেল বিস্ময়ে। বিজয় বলল, কই, আমাকে তো আগে কখনো জানাওনি। তুমিও কিন্তু বলনি। ওকে, বুঝলাম। বিজনেস দাঁড় করাতে পারলে তুমি পাপাকে বলবে, তাই না? বিজয় হাসতে লাগলো। পদ্মিনী এবার বলল, তোমাকে একটা ভালো খবর দিচ্ছি। কি? তুমি তো জানো আমাদের একটা গাড়ি আছে, ওটাই আমাদের সোর্স অফ ইনকাম। পাপা ওটা নিজেই চালিয়ে প্যাসেঞ্জারদের, বিশেষ করে ট্যুরিস্টদের, নাসিক, পুনা, লোনাভেলা, অজন্তা ইলোরা এইসব জায়গায় নিয়ে যায়। পাপার ফ্রেন্ড একজন এমএলএ আছেন, যার জন্য ইলেকশনে দিন রাত খেটে প্রচুর খ্রিস্টান ভোট পাইয়ে দিয়েছে পাপা। সেই এমএলএ এবার পাপাকে কিছু দিতে চান। তিনি বিরাট একটা ব্যাংক লোন পাইয়ে দিয়েছেন। পাপা নিতে চায়নি, কিন্তু দীনানাথ চাপেকার যে লোনটা নিতে জোর করেছেন। পাপা লিঙ্কিং রোডে একটা অফিস স্পেসও নিয়েছে। আরও 3টে লাক্সারি কার কিনে রেন্ট আ কার সার্ভিস, সেই সঙ্গে ফরেন ট্যুরিস্টদের ঘোরানো, দুটোই চালাবে। মুম্বাইতে হাজার হাজার ফরেনার বেড়াতে আসে। ট্যুরিজম এখানে একটা বিরাট বিজনেস। রিয়েলি ইটস আ ভেরি বিগ নিউজ। পদ্মিনী বলল, যাক, পাপা আর তুমি অলমোস্ট একই সময় বিজনেস শুরু করে দিলে। বিজয় বলল, ওপেনিংয়ের দিন তুমি যাবে কিন্তু? পদ্মিনী মাথা হেলিয়ে দিল, নিশ্চয়ই যাব। কলকাতা ফুড ভ্যালির সামনে ডেকোরেটরদের দিয়ে একটা প্যান্ডেল বানিয়ে
ফুল পাতা দিয়ে সাজিয়ে বেশ কিছু চেয়ার পেতে দেওয়া হলো আমন্ত্রিতদের বসার জন্য। এটার ব্যবস্থা করেছেন ভূপতি পাল। পাঁজি রেখে সকাল 9টায় নারায়ণ এবং গণেশ পুজোর সময় স্থির করে দিয়েছেন পুরোহিত মনোজিৎ ভট্টাচার্য। বয়স 40 পেরিয়েছে। তিনি তার মোটর বাইকে চেপে 8:30টার মধ্যেই চলে এলেন। বিজয় কোলাবায় গিয়ে হাত জোর করে মাধুরীকে বলে এসেছিল, ওপেনিংয়ের দিন নিরঞ্জন তা তো থাকবেনি, পুপেকে নিয়ে আপনাকেও কিন্তু যেতে হবে। মাধুরীরাও এসে গেল। তার কিছুক্ষণ বাদে পদ্মিনীও। নিরঞ্জন আর ভূপতি পাল তো আছেনই। তারপর একে একে জাবেরি বাজারের বাঙালি দোকানদার এবং হিরে সেটিংয়ের কারিগররা, এমনকি অবাঙালি শেঠেরাও। ভূপতি পাল আমন্ত্রিতদের সমাদর করে শামিয়ানার তলায় নিয়ে গিয়ে বসালেন। কিন্তু এতজন এসেছে যে বসাবার মতো তত চেয়ার নেই। অনেকে দাঁড়িয়ে রইল। একসময় পুজো শুরু হলো। ওদিকে ভোর রাত থেকে ভেতর দিকের কিচেনে 2 মিষ্টি তৈরির কারিগর রাধাকান্ত আর সুরেশ ময়দা ঠেসে স্তূপাকার করে রেখেছে। কচুরির জন্য পুর, সিঙ্গারার পুরও করা হয়েছে। অমৃতি ইত্যাদি করে স্টেনলেস স্টিলের মস্ত মস্ত পরাতে সাজিয়ে রাখা হয়েছে। এখন তারা নেচি কেটে লুচি এবং কচুরি বেলে রাখতে শুরু করলো। পুজো শেষ হলেই সেগুলো ভাজা হবে, এমনটাই তাদের বলা হয়েছে। ঘণ্টাখানিকের মধ্যে পুজো শেষ হলো। দক্ষিণা নিয়ে মোটর বাইকে চড়ে মনোজিৎ ভট্টাচার্য চলে গেলেন। তিনি একটা মাল্টি ন্যাশনাল ওষুধ কোম্পানির সেলস ডিপার্টমেন্টের ছোটোখাটো অফিসার। পুজোর জন্য হাফ ডে ছুটি নিয়েছিলেন। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে তাকে অফিসে ছুটতে হবে। পুজোর পর আমন্ত্রিতদের প্রসাদ দেওয়া হলো। এর মধ্যে লুচিটুচি ভাজা শুরু হয়ে গেছে। এবার শুরু খাবার বিক্রি। লুচি, কচুরি, আলুর দম, অমৃতি, রাজভোগ, যে যা চাইছে কাগজের প্লেটে দিয়ে চলেছে বিজয়। একটা বোর্ডে স্টলের গায়ে প্রতিটি খাবারের দাম লিখে রাখা হয়েছে। বাঙালি দোকানদার আর কারিগররা একেবারে হামলে পড়ল। বহুদিন বাদে খাঁটি বাঙালি খাবার পেয়ে তারা যেমন খুশি তেমনি উত্তেজিত। যেহেতু সবই নিরামিষ, তাই অবাঙালিরাও কেউ কেউ কিনে নিল। অবাঙালি শেঠেরা তারিফ করেছে, এমন সুস্বাদু খাবার তারা আগে খায়নি। ভূপতি পাল সবাইকে বলতে লাগলেন, এই বাঙালি ছেলেটা অনেক কষ্ট করে স্টলটা খুলেছে, আপনারা ওকে একটু দেখবেন। বিজয় কাস্টমারদের ফরমাস মতো প্লেটে খাবার দিতে দিতে ভূপতিকে লক্ষ্য করছিল। এই বয়স্ক লোকটির সঙ্গে তার কদিনেরই বা পরিচয়, কিন্তু তিনি তার জন্য যা করে চলেছেন তাতে কৃতজ্ঞতায় মন ভরে যাচ্ছিল। আজীবন এদের কথা মনে থাকবে। সবাই, বিশেষ করে জাভেরি বাজারের বাঙালিরা জানালো, ইডলি তোসা টোসা খেয়ে জিভ একেবারে বোদা মেরে গিয়েছিল। কলকাতা ফুড ভ্যালিকে হাতের কাছে পেয়ে গেছি, আর কোথাও খেতে যাব না। এদিকে দুপুর হতে চলল। নিরঞ্জন বিজয়কে বলল, আমাকে এবার যেতে হবে। ভূপতিবাবু রইলেন, তিনি সব দিক সামলে দেবেন। বিজয় বলল, আর একটু থেকে যাবে না? না রে, 11:15 বাজে, পুপের স্নান টান হয়নি, তারপর লাঞ্চ করবে। ওর 12:30টার ভেতর খাওয়ার অভ্যাস, দেরি হলে শরীর খারাপ হবে। আজ যাই, মাঝে মাঝে এসে তোর অ্যাক্টিভিটি দেখে যাব। নিরঞ্জনদের ছাড়তে ইচ্ছে করছিল না। অনিচ্ছা সত্ত্বেও বিজয় বলল, আচ্ছা আপনারা গাড়িতে উঠুন, আমি 2 মিনিটের ভেতর আসছি। নিরঞ্জনরা তাদের মারুতি জেন গাড়িটায় গিয়ে উঠে পড়ল। এদিকে ক্ষিপ্র হাতে 3টে বড় কাগজের বাক্সে প্রচুর লুচি, কচুরি, মিষ্টি বোঝাই করে দৌড়ে নিরঞ্জনদের গাড়ির কাছে চলে এলো বিজয়। খোলা জানালা দিয়ে প্যাকেটগুলো নিরঞ্জনের হাতে দিতেই সে বলল, এ সব দিচ্ছিস কেন? গভীর গলায় বিজয় বলল, তুমি পাশে না থাকলে কলকাতা ফুড ভ্যালির কথা আমি ভাবতেই পারতাম না। এটা খোলার জন্য তুমি যা করেছ। আবেগে
কৃতজ্ঞতায় তার গলা বুজে এলো। নিরঞ্জন একটু ভেবে বলল, ঠিক আছে, দিলে তুই যদি খুশি হোস দে, কিন্তু আজ তোর স্টলের ওপেনিং হলো, বিনা পয়সা নিতে পারবো না, তোকে দাম নিতে হবে। মুখটা ম্লান হয়ে গেল বিজয়ের। উত্তর দিতে গিয়ে তার ঠোঁট দুটো কাঁপতে লাগলো। বিমোরের মতো বলল, তোমার তোমার কাছ থেকে দাম নেব? নিরঞ্জন বিজয়ের হাতের উপর হাত রেখে বলল, আরে বাবা, এটা তোর ব্যবসা, সেন্টিমেন্ট ইমোশনের জায়গা এতে নেই। তোর বিজনেস দাঁড়াক, তখন যত খুশি আমাদের খাওয়াস। এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না। ওই দেখ, তোর স্টলের সামনে কাস্টমাররা হইচই বাঁধিয়ে দিয়েছে, যা যা তাদের সামলা গিয়ে। পকেট থেকে পার্স বের করে সে খাবারের দাম নিয়ে চলে গেল। স্টলে ফিরে এসে অবিরাম কাগজের বাক্সে বা থালায় কাস্টমারদের খাবার সাজিয়ে দিতে দিতে নিঃশ্বাস ফেলার সময় পাওয়া যাচ্ছে না। পদ্মিনী শামিয়ানার তলায় বসে বসে সব লক্ষ্য করছিল। স্টলে এসে বলল, তুমি একা পেরে উঠছ না, আমি তোমাকে হেল্প করছি। বিজয় হেসে বলল, তাহলে তো খুব ভালো হয়। যা কাস্টমারদের ভিড়, একা তাদের খাবার দেওয়া, দাম নেওয়া অলমোস্ট ইম্পসিবল। কোনটা লুচি, কোনটা চমচম বা অমৃতি দ্রুত পদ্মিনীকে বুঝিয়ে দিল সে। তারপর কাস্টমারদের ফরমাস মতো বিজয়ের সঙ্গে পদ্মিনীও দ্রুত হাত চালিয়ে প্লেটে প্লেটে খাবার সাজিয়ে দিতে লাগল। লুচি মিষ্টি টিষ্টি তৈরির জন্য যা বন্দোবস্ত করা হয়েছিল, দুপুর 1টার মধ্যে সব শেষ হয়ে গেল। পদ্মিনী, ভূপতি পাল, 2 মিষ্টির কারিগর এবং নিজের জন্য কিছু খাবার রেখে সেল বন্ধ করে দিল বিজয়। ভূপতি পাল কিছুতেই খাবেন না, কিন্তু বিজয় তাকে ছাড়ল না। সে, ভূপতি এবং পদ্মিনী শামিয়ানার তলায় পাশাপাশি বসে লুচি টুচি দিয়ে দুপুরের খাওয়া সারতে লাগলো। মিষ্টির কারিগররা কিচেনে খেতে বসল। খেতে খেতে ভূপতি পাল বললেন, তোমার কারিগরদের খাবার তৈরির হাত চমৎকার। আজ অনেক কাস্টমারকে খাবার দেওয়া যায়নি, তারা হতাশ হয়ে ফিরে গেছে। কালকের জন্য আজই অনেক বেশি করে ময়দা টয়দা কিনে সব ব্যবস্থা করে রেখো। দেখলে তো, জাভেরি বাজারের বাঙালিরা তোমার স্টলের খাবার খেয়ে খুব খুশি হয়েছে। এখন থেকে তারা অন্য কোনো হোটেল কি রেস্তোরাঁয় যাবে না। তোমার কাজের প্রেসার কিন্তু ভীষণ বেড়ে যাবে, সেই মতো তৈরি হও। বিজয় আস্তে মাথা নাড়ল। হ্যাঁ, আজই সব কেনাকাটা সেরে রাখবো। খাওয়া দাওয়া চুকিয়ে বিক্রির টাকা গুনে বিজয় দেখল মোট 27,712 টাকা। পাশে বসে তাকে গুনতে সাহায্য করেছে পদ্মিনী। সে বলল, আরও খাবার থাকলে মিনিমাম 50-60,000 সেল হয়ে যেত। বেঙ্গলি ফুড রিয়েলি ডেলিশিয়াস। জোর দেবার জন্য ডেলিশিয়াসের লিয়ের বদলে লিটা জুড়ে দিয়ে উচ্চারণ করল। এত কাস্টমার আজ খাবার খেয়ে খুশি হয়েছে, কিন্তু পদ্মিনীর খুশি হওয়াটা একেবারে অন্য রকমের। পরিতৃপ্ত বিজয় হাসি মুখে বলল, তোমার তাহলে ভালো লেগেছে? অফকোর্স, যদি বিজনেসটা ঠিক মতো চালাতে পারো, দেখবে উইদিন আ ইয়ার ইউ উইল বি অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। বিজয় হাসল। এরপর পদ্মিনী আর একজন কারিগরকে নিয়ে সোজা মোহাম্মদ আলী রোডের মার্কেটে গিয়ে কালকের জন্য প্রচুর তেল, ময়দা, চিনি, ছোলার ডাল এবং কাঁচা আনাজ, আলু, কপি কিনে একটা ম্যাটাডোর ভ্যানে ভরে ফিরে এলো। মস্ত গ্রোসারি শপের মালিক এবং কাঁচা সবজির দোকানদারদের সঙ্গে কথা হলো। পরদিন থেকে বিজয় আর আসবে না। যে সব মাল দরকার হবে সে ফোন করে জানিয়ে দেবে। সন্ধ্যের মধ্যে কলকাতা ফুড ভ্যালিতে পৌঁছে দেবে দোকানের লোকেরা। ধার বাকিতে কেনার ব্যাপার নেই। মালপত্র এবং বিল পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে
নগদে টাকা মিটিয়ে দেওয়া হবে। বিজয় দুই কারিগর রাধাকান্ত এবং সুরেশকে বলল, তোমরা রসগোল্লা, অমৃতি, চমচম, ছানার গজা আর লবঙ্গ লতিকা ভোর রাতে উঠে তৈরি করে রেখো। ময়দা ঠেসে কচুরির জন্য পুর করে রাখবে। আমি কাল 8টা সাড়ে 8টার ভেতর চলে আসব। তারপর লুচি, কচুরি আর সিঙ্গাড়া ভাজা শুরু হবে। সেই দিনের মতো কাজ শেষ হতে হতে সন্ধে হয়ে গেল। সারাদিনে শরীরের ওপর প্রচণ্ড ঝড় বয়ে গেছে। ক্লান্তিতে হাতে পায়ের জোড়গুলো যেন আলগা আলগা হয়ে আসছিল। চার্চগেট স্টেশনে গিয়ে সাবারবান ট্রেনের ঠাসা ভিড়ে দম বন্ধ করে ঘরে ফিরতে ইচ্ছা হলো না। সে হিসেব করে দেখেছে, খরচ টরচ বাদ দিয়ে আজ 5,800 টাকার মতো লাভ হয়েছে। খাবার বেশি থাকলে যা ডিমান্ড আরও অনেক বেশি লাভ হতো। প্রথম দিনেই এত টাকা প্রফিট হবে ভাবতে পারেনি বিজয়। একদিনে প্রায় 6,000 টাকার কাছাকাছি লাভ, যেন এক স্বপ্ন। জুপিটার টেক্সটাইলে সে মাসে মাইনে পায় 14,000। প্রমোশন পেয়ে শেষ জীবনে হয়তো স্যালারিটা 30-35 হাজারে উঠত। কলকাতা ফুড ভ্যালির আরম্ভটা যেভাবে হয়েছে তাতে ভবিষ্যতে দিনে 14,000-এর বেশি নিশ্চয়ই আয় হবে। নিরঞ্জনের প্রতি আরও একবার কৃতজ্ঞতায় তার মন ভরে যায়। এই মানুষটাই তো তার মাথায় বিজনেসের চিন্তাটা ঢুকিয়ে দিয়েছে। আজ স্টল উদ্বোধনের দিনে পয়সা দিয়ে খাবার নিয়ে গেছে নিরঞ্জনরা। কাল নিজে কোলাবায় তার অ্যাপার্টমেন্টে গিয়ে প্রচুর মিষ্টি টিষ্টি দিয়ে আসবে। একটা ট্যাক্সি ডেকে পদ্মিনীকে নিয়ে উঠে পড়ল বিজয়। অন্যদিন ট্যাক্সি চলার কথা ভাবাই যেত না, কিন্তু আজকের দিনটা পুরোপুরি অন্যরকম। একটু বিলাসিতা করাই যায়। ঘরে ফিরে আসতে আসতে পাশে বসে অবিরল কলকল করে যাচ্ছিল পদ্মিনী। তার উচ্ছ্বাসের শেষ নেই। ঘুরিয়ে ফিরিয়ে তার একটাই কথা, দেখো তোমার ফুড বিজনেস 2 মাসে দাঁড়িয়ে যাবে। ঘাড়ে এসে ভীমরাও পাতিলের চোল থেকে বেশ খানিকটা দূরে ট্যাক্সি দাঁড় করালো পদ্মিনী। বিজয় বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, এখানে গাড়ি থামাতে বললে যে? চোখ ছোট করে পদ্মিনী বলল, চলে আজ সাইরাজ ফার্নান্ডেজ আছে, তার জ্বর হয়েছে, তাই টুরিস্ট নিয়ে বেরোয়নি। বাই চান্স আমাদের দুজনকে একসঙ্গে ট্যাক্সি থেকে নামতে দেখলে, ইউ বেঙ্গলি, ইউ আর ফিনিশড, আন্ডারস্ট্যান্ড? ঘাড় চুলকোতে চুলকোতে বিজয় বলল, থোড়া থোড়া। আমি আগে আগে চলে গিয়ে ঢুকছি, তুমি পরে আসবে। বলে লম্বা লম্বা পায়ে চলে গেল পদ্মিনী। ট্যাক্সির ভাড়া মিটিয়ে চৌলে ফিরতে বিজয় অনেকটা সময় কাটিয়ে দিল। এর মধ্যে তার 3 রুমমেট অনিশ, মহেশ এবং বিশ্বনাথন সারা দিনের কাজকর্ম চুকিয়ে চলে এসেছে। সে যে চাকরি ছেড়ে বিজনেসে নেমেছে তা আপাতত অনিশদের জানায়নি। বিজনেস কতটা দাঁড়াবে না দাঁড়াবে বিজয় পুরোপুরি নিশ্চিত ছিল না। আরও কিছুদিন কাটুক, তারপর জানিয়ে দেবে। অন্যদিনের মতো খানিকক্ষণ গল্প টল্প করে সবাই শুয়ে পড়ল। রোজ বিজয় স্নান টান সেরে 8টায় চার্চ গেটের ট্রেন ধরে। পরদিন কিন্তু 7টায় বেরিয়ে পড়ল। 8টায় তাকে জাবেরি বাজারে পৌঁছতে হবে। সে গেলে লুচি কচুরি ভাজার কাজ শুরু হবে। ঠিক সময় কলকাতা ফুড ভ্যালিতে চলে এলো বিজয়। রাধাকান্ত এবং সুরেশ দুজনেই চৌকস কারিগর। দেখা গেল প্রচুর অমৃতি, ছানার গজা, চমচম, রাজভোগ, আলুর দম এবং ছোলার ডাল তৈরি করে তার জন্য অপেক্ষা করছে। এর ভেতরেই তাদের স্নান টান সারা। রাধাকান্ত জিজ্ঞেস করল, এখনই কি উনুনে কড়াই চাপাবো? বিজয় জিজ্ঞেস করল, চাটা খাওয়া হয়েছে? না, আমিও খাইনি। কালকের কিছু লুচি তরকারি মিষ্টি টিষ্টি সরিয়ে রাখতে বলেছিলাম।
রেখেছিলেন তো? রেখেছি। একজন সেগুলো গরম করে নিন, আর একজন চা বসান। সকালের খাওয়া হলেই কচুরি সিঙ্গারা টিঙ্গারা ভাজতে শুরু করবেন। 9টা থেকে কাস্টমাররা আসতে থাকবে। ব্রেকফাস্ট করতে করতে বিজয় বলল, রোজ কিছু খাবার আলাদা করে রাখবেন পরের দিন সকালে খাওয়ার জন্য। রাধাকান্ত বলল, আচ্ছা। খাওয়া দাওয়া চুকলে বিরাট গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে ঘি ঢালল রাধাকান্ত। সুরেশ ময়দায় নেচি কেটে গোল গোল করে বেলে রাধাকান্তকে দিতে থাকে। রাধাকান্ত সেগুলোকে কড়াইতে ছেড়ে দেয়। 2 ঝুড়ি লুচি ভাজা হয়ে গেল আধ ঘন্টার মধ্যে। তারপর শুরু হলো কচুরি এবং সিঙ্গারা ভাজার কাজ। 9টা বাজতে না বাজতেই জাভেরি বাজারের কাস্টমাররা ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করলো। এক হাতে খাবার দেওয়া, দাম বুঝে নেওয়া। বিজয় একেবারে হিমশিম। সে আগেই ঠিক করে রেখেছিল দুপুর 1টা পর্যন্ত কিচেন এবং বিকিনি চালু থাকবে, তারপর 2 ঘন্টা বন্ধ। সেই সময় দুপুরের খাওয়া চুকিয়ে খানিক্ষণ বিশ্রাম করে নেবে সে এবং তার 2 কারিগর। তারপর 3টে থেকে 5টা ফের স্টল চলবে। 5টায় দিনের মতো কাজ শেষ। রুটিন অনুযায়ী কিচেন বন্ধ হলো। আজ বিক্রি হয়েছে 40,200 টাকা। খরচা খরচা বাদ দিয়ে নিট প্রফিট 7,000-এরও বেশি। পুরো টাকাটা একটা ব্যাগে ভরে রাখল সে। আগেই রাধাকান্তকে বলে রেখেছিল বাছাই কিছু মিষ্টি আর লুচি কচুরি সিঙ্গারা একধারে আলাদা করে রাখতে। শুকনো খাবারগুলো যত্ন করে 4টে কাগজের বাক্সে সাজিয়ে ফেলল বিজয়। রাজভোগের মতো রসের মিষ্টি তো ওভাবে নেওয়া যায় না। একটা প্রকাণ্ড স্টিলের কৌটো সেগুলো ভরে ঢাকনি বন্ধ করে দিল। 6টার পর খাবার নিয়ে ট্যাক্সিতে কোলাবায় সে নিরঞ্জনদের ফ্ল্যাটে চলে এলো। নিরঞ্জনের ব্যাংকের কাজ সারতে সারতে বেশ দেরি হয়ে যায়। সেদিন সে তাড়াতাড়ি ফিরে এসেছিল। হ্যাঁ, তো খাবার দেখে তার ভুরু কুঁচকে গেল। তুই তুই কি বিলোবার জন্য ফুড স্টলটা খুলেছিস? বিজনেস যে 3 দিনে লাটে উঠে যাবে। হাত জোর করে বিজয় কাকতি মিনতি করতে লাগলো। প্লিজ রাগারাগি করো না নিরঞ্জনদা। কাল তুমি খাবারের জন্য দাম দিয়েছিলে, মনটা খারাপ হয়ে গিয়েছিল। আজ তাই রাগ করো না প্লিজ। নিরঞ্জন হেসে ফেলল। ঠিক আছে, আজ এনে ফেলেছিস, নিলাম, কিন্তু এভাবে আর আনবি না। সে দেখা যাবে। তার মানে মাঝে মাঝে এনে হাজির করবি? কাঁচুমাচু মুখ করে বিজয় বলে, দাদা তুমি বারণ করো না। এটুকু আনলে যদি আনন্দ পাই, কেন তুমি আপত্তি করবে? আস্তে আস্তে মাথা নেড়ে লঘু সুরে নিরঞ্জন বলল, তোর কিচ্ছু হবে না। হবে হবে, 2 দিনে আমি 13,000 টাকার মতো প্রফিট করেছি। সবই তোমার জন্য। নিরঞ্জন হাসতে লাগল। প্রথম দিন থেকেই কলকাতা ফুড ভ্যালির বিজনেস দারুণ জমে গেছে। জাভেরি বাজারের বাঙালিরাই শুধু নয়, অবাঙালি শেঠেরাও লোক পাঠিয়ে তার স্টল থেকে রসগোল্লা, চমচম, হিঙের কচুরি টচুরি নিয়ে যায়। তার ফুড ভ্যালির নাম মুম্বাইয়ের অনেক বাঙালির কাছে ছড়িয়ে পড়েছে। কাছাকাছি বিজনেস ডিস্ট্রিক্টগুলোতেও প্রচুর বাঙালি চাকরি করে। তাদের অনেকেই এখানে খেতে আসে। এমনকি আরও দূরের কালাঘোড়া, ফোর্ট, ব্যাগবে রিক্লামেশন, মেরিন লাইন্সের অফিসের পাড়াগুলো থেকেও। যারা 25-30 কিলোমিটার দূরে মাহিম, দাদর, গোরেগাঁও, যোগেশ্বরী বা মালাডে থাকে, তারাও মাঝে মাঝে গাড়ি করে এসে খাবার কিনে নিয়ে যায়। রোজ একবার ভূপতি পাল কলকাতা ফুড ভ্যালিতে আসেন। একটা বাঙালি যুবক প্রচণ্ড পরিশ্রমে নিজের পায়ে দাঁড়াতে চলেছে, সেটা দেখে তিনি খুশি। সময় পেলে নিরঞ্জনও এসে দেখে যায়। সপ্তাহে 2-1 দিন কলেজ পালিয়ে পরদিনেও এসে হাজির হয়।
বাক্সে কিংবা কাগজের প্লেটে খাবার সাজিয়ে কাস্টমারদের দিয়ে বিজয়কে সাহায্য করে, কখনো বা ক্যাশ গুনে দেয়, আর ফিস ফিস করে বলে, বাঙালি বাবু, তুমি দেখছি বিলকুল শেঠ বনে গেলে। গোড়ার দিকে ছোলার ডাল, ঘিয়ে ভাজা লুচি, আলুর দম, সিঙারা, নিমকি, হিঙের কুচুরি, ছোট ছোট বাতাসা সাইজের কচুরি, চমচম, অমৃত, রাজভোগ ইত্যাদি বানানো হতো। মাসখানেক পেরোতে না পেরোতে আরও কয়েক রকমের মিষ্টি যোগ করা হলো। ছানার মুড়কি, তালশাঁস সন্দেশ, ল্যাংচা, ক্ষীরের পান্তুয়া এবং লবঙ্গলতিকা। সকাল 9টা বাজতে না বাজতেই অজস্র কাস্টমার বিজয়ের স্টলের সামনে ঝাঁপিয়ে পড়ে। রান্নার কারিগর দুটো লুচি কচুরি ভেজেই যায়, অন্য সব মিষ্টি তৈরি করে রাখা হয় আগের দিন রাত্রিরে। দুজন কারিগর আর বিজয় নিজে একেবারে নাস্তানাবুদ হয়ে যাচ্ছিল। সব দিক একা সামলানো বিজয়ের পক্ষে প্রায় অসম্ভব, তাই একজন লোক দরকার, অন্তত কাস্টমারদের খাবারটা ঠিকমতো সাজিয়ে গুছিয়ে দিতে পারার মতো। তাহলে খাটুনিটা খানিক হালকা হয়ে যাবে। ক্যাশ এবং অন্য ব্যাপারগুলোর দিকে তখন বেশি করে নজর দেওয়া যাবে, রিলিফ হবে অনেকটাই। রাধাকান্ত আর সুরেশও তাই বলল, যেভাবে চাপ বাড়ছে অন্তত আরও একজন লোক না হলেই নয়। লোক তো রাখবে, কিন্তু তাকে চৌকস হতে হবে এবং বিশ্বাসীও। নিরঞ্জন এবং ভূপতি পালকে সেরকম একজনের জন্য বলল বিজয়। তারা জানালেন, ভালো কাজের লোক পাওয়া মুশকিল, তবু দেখছি। কিন্তু দিনের পর দিন কেটে যায়। নিরঞ্জন 2-4জনকে পাঠিয়েও ছিল, কিন্তু কথাবার্তা বলে হাবভাব দেখে কারোকেই পছন্দ হলো না বিজয়ের। একদিন সন্ধ্যের আগে আগে ক্যাশের হিসেব মেলানো হয়ে গেছে। মোহাম্মদ আলী রোডের মার্কেট থেকে তেল, ঘি, ময়দা, মশলা এবং সবজিও চলে এসেছে। এবার বিজয় রাধাকান্তদের হাতে স্টলের দায়িত্ব দিয়ে বেরোতে যাবে। হঠাৎ একটি 17-18 বছরের রোকাপটকা চেহারার ছেলে কাউন্টারের সামনে এসে দাঁড়ালো। সে যে কাস্টমার নয় চেহারা দেখেই আন্দাজ করা গিয়েছিল। বিজয় জিজ্ঞেস করল, কি চাই? ছেলেটা তড়বড় করে জানালো, তার নাম সদাশিব নায়েক, ঘাটকোপারের একটা চৌলে থাকে। মা ছাড়া ত্রিভুবনে তার আর কেউ নেই। তারা খুব গরিব, একটা নকরির খোঁজ করছে। শেঠ অর্থাৎ বিজয় যদি তাকে মেহেরবানি করে একটা কাজ দেয়, তারা মা এবং ছেলে বেঁচে যায়, নইলে ভুখা মরতে হবে। সদাশিব নায়েক নামটা শুনে বোঝা গেল সে মারাঠি, তবে হিন্দিতে কথা বলছিল। হিন্দি আর ইংরেজিটাই মুম্বাইতে বেশি চলে। বিজয় তার পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করল। পরনে আধময়লা সস্তা একটা বেখাপ্পা পুরনো প্যান্ট আর হাফ শার্ট, পায়ে তাপ্পি মারা চটি, কিন্তু মুখ চোখে কোথায় যেন একটা আপন করা ভাব আছে। বিজয়ের ভালো লেগে গেল, জিজ্ঞেস করল, আগে কোথাও নকরি করেছিস? সদাশিব বলেছে, 10-15 জায়গায় করেছি। কিরানার দোকানে, শেঠেদের বাংলায়, ছোটা মোটা উদিপি হোটেলে। সে লম্বা একখানা ফিরিস্তি দিয়ে গেল। মুম্বাইতে বাইরের সব রাজ্য থেকে লাখ লাখ মানুষ এসে কত রকমের কাজ জুটিয়ে নিয়েছে, আর সদাশিব কিনা মারাঠি হয়েও একটা কাজের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। বিজয় জিজ্ঞেস করল, ওই কাজগুলো তুই ছেড়ে দিলি কেন? কিছু গড়বড় করেছিস? নেহি নেহি, ওই দোকানদার আর শেঠেরা আদমি আচ্ছা নেই, ঠিক সময় তলব দিত না, গদ্ধের মতো খাটাতো, থোড়াসা এদিক ওদিক হলে মারত। এভাবে কি কাজ করা যায়? তুমি বলো শেঠ।
হোটেলে কাজ করেছে শুনে উৎসুক হয়েছিল বিজয়। বলল, উদীপী হোটেলে কি কাজ করতিস? খানার ডাব্বা নিয়ে অফিসে অফিসে সাহেবদের কাছে পৌঁছে দিতাম। সদাশিবের চোখে সোজাসুজি চোখ রেখে বিজয় জিজ্ঞেস করেছে, সচ সচ বাতা, কোথাও চোরি উরি করিসনি তো? লম্বা জিভ কেটে কানে হাত দিয়ে সদাশিব প্রায় আঁতকে উঠল। हम चोर नहीं सेठ, गणपति बाप्पा कसम, मुंबा देवी कसम, कारो एक पैसा आमी चोरी करिनी, वो बहुत पाप, ऐसा गलत काम दुनिया में नहीं है। আমি আমার পুরানা মানিবদের ঠিকানা দিচ্ছি, তুমি তাদের কাছে গিয়ে আমার সম্বন্ধে জেনে নাও, তারপর যদি আমাকে পছন্দ হয় কাম দিও। মনে হলো সদাশিব সত্যি বলছে। এত জোর দিয়ে কেউ মিথ্যে বলতে পারে না। কিছুক্ষণ ভেবে বিজয় বলল, ঠিক আছে, তোকে কাজ দেব, তবে 7 রোজ তোর ট্রেনিং চলবে। তারপর যদি দেখি পারছিস তখন টাকা পয়সার কথা হবে। রাজি? হ্যাঁ রাজি সেট। আর একটা কথা। কি? সুবে 8টায় আসতে হবে, ছুটি সন্ধে 7টায়। এই 7 দিন এখানেই খানা মিলবে, 4 বার চা। ফিকর মত করো, কাল সুবে 8 বাজে হাজির হয়ে যাব। আর হ্যাঁ, সদাশিবের পোশাকের দিকে আঙুল বাড়িয়ে বিজয় বলল, এই গান্দা প্যান্ট জামা যেন গায়ে না থাকে, দাড়ি কামিয়ে ফিটফাট হয়ে আসবি। পরদিন ঠিক 8টাতেই হাজির হলো সদাশিব। তাকে তালিম দিতে গিয়ে অবাক বিজয়। কোনটা লুচি, কোনটা চমচম বা ছানার মুড়কি, খাবারের নামগুলো এবং দাম 2 বার জানিয়ে দিতেই মুখস্থ হয়ে গেল ছেলেটার। কিভাবে কাগজের প্লেটে এবং বাক্সে লুচি টুচি সাজিয়ে দিতে হবে তাও 2-3 বারের বেশি বোঝাতে হলো না। সদাশিব দারুণ চটপটে। বিজয়ের কথা মতো ক্ষিপ্র হাতে খাবার টাবার কাস্টমারদের হাতে দিয়ে হিসেব করে দাম বলে যেতে লাগলো। বিজয় লক্ষ্য করল, সঠিক দামই বলে যাচ্ছে ছেলেটা, এতটুকু ভুলচুক হচ্ছে না। এমন কাজের লোক সহজে পাওয়া মুশকিল। বিজয় ঠিক করে ফেলল সদাশিবকে রেখে দেবে। ট্রেনিং পিরিয়ডের 3 দিনও কাটল না। তার আগেই সে বলল, हर महीना কত টাকা তলব পেলে তোর পোষাবে? সদাশিব বলল, সেট, আমার আর আমার মায়ের খরচ, চৌলের কামরা ভাড়া এসব পেলেই চলবে। তুমি আমাকে 5000 দিও, তাই পাবি। हर साल पूरा হবার পর তোর মাইনে বাড়তে থাকবে। সদাশিব অভিভূত। কি উত্তর যে দেবে ভেবে পেল না। কৃতজ্ঞ দৃষ্টিতে বিজয়ের দিকে তাকিয়ে রইল। কলকাতা ফুড ভ্যালি খোলার মাস কয়েক পর বিজয় বাড়িতে চিঠি লিখে জানিয়ে দিল, চাকরিতে রেজিগনেশন দিয়ে সে খাবারের স্টল দিয়েছে। চেতলায় তাদের ফোন নেই, তাই চিঠি। বাড়িতে মাসে 4000 করে পাঠাচ্ছিল, সেটা বাড়িয়ে করল 12000। মা, বাবা, ভাই বোনেরা দারুণ খুশি। তাদের বাড়ির কাছে একটা চেনাশোনা টেলিফোন বুথ আছে। যে ছেলেটা বুথটা চালায় তার নাম স্বদেশ। তাদের সঙ্গে পরিচয় আছে। বুথের ফোন নাম্বারটাও জানে বিজয়। সেখানে ফোন করে বাবাকে ডাকিয়ে এনে নিজের ফোন নাম্বারটা দিয়ে বলল, এটা লিখে রাখো, দরকার মতো ফোন করবে। আসছে মাসে আরও কিছু টাকা পাঠাবো, তুমি একটা মোবাইল কিনে নিও। বিজনেস যেমন বাড়ছে সেই সঙ্গে খরচ খরচাও। বাড়িতে টাকা পাঠানো, স্টলের জন্য ভূপতি পালকে মাসে মাসে ভাড়া গোনা, চৌলের কামড়া ভাড়া, খাবারের কারিগরদের এবং সদাশিবের মাইনে, তার উপর ব্যাংক লোনের টাকা এবং রেনোভেশনের জন্য নিরঞ্জন যা খরচ করেছে তা শোধ করা ইত্যাদি।
তারপরেও কিছু টাকা হাতে থাকে, সেটা বিজনেস চালাতে লাগে। পদ্মিনী তাকে একটা স্বপ্নের উড়ানে তুলে দিয়েছিল, কলকাতা ফুড ভ্যালি আর একটা স্বপ্নের উড়ানে তাকে চড়িয়ে দিল। পদ্মিনী খুব খুশি, তবে আগের মতো ছুটির দিন দুজনে ঘুরে বেড়াবার সময় পায় না। সেই জন্য একটু খুঁতখুঁত যে করে না তা নয়। বিজয় যেবার কলকাতা ফুড ভ্যালির স্টলটা খুলল, সে বছরই জাভেরি বাজারে দ্বিতীয়বার টেরোরিস্টরা একটা ট্যাক্সিতে বিস্ফোরক রেখে ব্লাস্ট ঘটায়। একই দিনে গেটওয়ে অফ ইন্ডিয়াতেও তারা বিস্ফোরণ ঘটিয়েছিল। বহু নিরীহ মানুষ মারাও যায়। 1993 পর আবার এই বিস্ফোরণ। সেদিনও ভয় পেয়ে গিয়েছিল বিজয়। ভেবেছিল বারবার যখন জাভেরি বাজারকে জঙ্গিরা নিশানা করছে, তখন স্টল বন্ধ করে কলকাতায় ফিরে যাবে। কিন্তু নিরঞ্জন এবং ভূপতি পালরা তাকে বুঝিয়ে সুঝিয়ে তার মনোবল ফিরিয়ে আনে। তারা বলে, কলকাতায় ফিরে কি করবে? ইন্ডিয়ার যে কোনো বড় শহরে, তীর্থস্থানে যে কোনো সময় টেরোরিস্টরা হামলা চালাতে পারে। দেশের কোনো এলাকায় নিরাপদ নয়। আমাদের এই নিয়েই থাকতে হবে। দেখছো না, দুবার জাভেরি বাজারে হামলা হলো। বাঙালিদের মধ্যে একজনও কি ফিরে গেছে? কত গুজরাটি শেঠ রয়েছে এখানে, তারাও কেউ ফেরেনি। নিরঞ্জন আলাদাভাবে বুঝিয়েছিল, বিজয়দের বাড়ির অবস্থা সে জানে। কলকাতায় চাকরি বাকরি কিছু জোটাতে না পেরে তবেই না বিজয় মুম্বাই এসেছিল। ফিরে গেলে কি কাজকর্ম পাবে? বরং মনে সাহস এনে এখানেই থাকা উচিত। বিজনেস জমে উঠেছে, এসব ফেলে চলে যাওয়া আদৌ ঠিক হবে না। চোখের পলকে 2-3টে বছর ঝড়ের গতিতে উড়ে গেল। এর মধ্যে সাইরাজ ফার্নান্ডেজ লিঙ্কিং রোডে তার ট্রাভেল অ্যান্ড ট্যুরের অফিস খুলেছে। কিভাবে যেন কলকাতা ফুড ভ্যালির খবর পেয়ে গিয়েছিল সে। একদিন বিজয়কে ধরে নিজেদের ঘরে নিয়ে গেল, কাছে বসিয়ে বলল, আমি সব শুনেছি, এটাই চেয়েছিলাম। মাই সান, নকরিতে আর কটা পয়সা, বিজনেস একবার জমে গেলে আর দেখতে হবে না। টাকা গুনে শেষ করতে পারবে না। তুমি যে রিস্ক নিয়েছ, তাতে আমি বহুত খুশ। তারপর গলা নামিয়ে জিজ্ঞেস করল, ইনকাম কি রকম হচ্ছে? এই প্রথম সে বিজয়কে মাই সান বলেছে। বিজয় বলল, ভালোই। নকরির স্যালারির চেয়ে বেশি তো? হ্যাঁ, নিশ্চয়। গলা আরও নামিয়ে দিয়েছে সাইরাজ। এবার তুমি আমার মেয়ের কাছে ঘেঁষার মতো লায়ক হয়েছ মাই সান। অনেক আগেই যে পদ্মিনীর অনেক কাছে সে চলে এসেছিল, সেটা টের পায়নি সাইরাজ। বিজয় মুখ নামিয়ে নিল, উত্তর দিল না। সাইরাজ কানের কাছে মুখ এনে ফিসফিস করল, দেখো মাই সান, লড়কিদের দিল বহুত अजीब चीज। ट्राई टू विन माई डॉटर জুলি। জুলি অর্থাৎ পদ্মিনীর দিলটি বহুকাল আগেই সে যে দখল করে নিয়েছে, সেখানে বিশ্বব্রহ্মাণ্ডের আর কারও প্রবেশাধিকার নেই, তা কি সাইরাজকে বলা যায়? না, এখনো তার সময় হয়নি। বিজয় এবারও চুপ। এদিকে পদ্মিনী গ্র্যাজুয়েশন করার পর পেডার রোডে মাল্টিন্যাশনাল কোম্পানিতে রিসেপশনিস্টের চাকরি পেয়েছে। বিনায়কও একটা অফিসে ভালো পোস্টেই ঢুকেছে। কলকাতা ফুড ভ্যালির খাবারের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছিল। শুধু লুচি কচুরি অমৃতি ল্যাংচায় তা আটকে রাখা গেল না,
নানা রকম সুখাদ্য তৈরির জন্য কলকাতা থেকে আরও খাবারের কারিগর আনাতে হলো। তাদের কাজের জোগাড়েও এরা ময়দা মাখে, আনাজ কাটে, মশলা পেশে ইত্যাদি। বিজনেস যেমন বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ির চাহিদাও বেড়েই চলেছে। কলকাতা ফুড ভ্যালির সাকসেসের খবর 1200 মাইল পেরিয়ে চেতলাতেও পৌঁছে গিয়েছিল। তার বাবা সুরপতি ঘোষ একটা মোবাইল ফোন কিনে নিয়েছিল। প্রায় ফোন করে সমানে তাগাদা দিয়ে যায়, আরও টাকা পাঠা, জিনিসপত্রের দাম আগুন, তার উপর লাইটের বিল, ফোনের বিল, ওষুধপত্রের দাম মেটানো, কর্পোরেশনের ট্যাক্স, কত কি সবই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বিজয় যা পাঠায় তা দিয়ে এত খরচের সঙ্গে তাল রাখা যাচ্ছে না। তার উপর 5 ভাই বোন, ডলি, সোনা, রূপো, বিমু এবং সঞ্জুর স্কুল কলেজের মাইনে সব মিলিয়ে সুরপতি চোখে অন্ধকার দেখছে। অগত্যা টাকার অঙ্কটা অনেকটাই বাড়িয়ে পাঠাতে হচ্ছে বিজয়কে। একবার সুরপতি জানালো তাদের বাড়িটার হাল খুব খারাপ, যে কোনো দিন হুড়মুড় করে মাথার উপর ভেঙে পড়তে পারে। মিস্ত্রি ডেকে দেখানো হলে তারা জানিয়েছে ওটা ভেঙে নতুন করে তৈরি করতে হবে। যতদিন না তৈরি হয় কাছাকাছি কোথাও বাড়ি ভাড়া করে থাকতে হবে। এখন সব কিছু নির্ভর করছে বিজয়ের উপর। সব খরচ টরচ বাদ দিয়ে লোনের কিস্তি শোধ করে যে টাকাটা নিরঞ্জনের পরামর্শে কিছু কিছু করে নিজের জন্য জমিয়ে রাখছে, সেই সঞ্চয় ভেঙেও টাকা পাঠাতে লাগলো বিজয়। পদ্মিনীকে নিয়ে তার একটা স্বপ্ন রয়েছে, সেটা যেন ক্রমশ দূরে দূরে সরে যাচ্ছে। পদ্মিনীর কথা বাড়িতে এখনো জানায়নি বিজয়। প্রথমত তারা খ্রিস্টান, কিন্তু তার চেয়েও না জানানোর আসল কারণটা হলো পদ্মিনীকে বিয়ে করার কথা বললে বাড়িতে হুলুস্থুল বেঁধে যাবে। বাবা, মা, ভাই বোনেরা চেতলা থেকে আঙুল লম্বা করে তার দিকে বাড়িয়ে হিংস্র গলায় বলবে, তুই স্বার্থপর, আমাদের মহাসমুদ্রে ফেলে দিয়ে নিজের সুখ ছাড়া আর কিচ্ছু ভাবিস না। মেজ ভাই ছাড়া বাকি সবার মনোভাব তার ভালোই জানা আছে। তারা নিশ্চয়ই ভাববে বিয়ের পর তাদের দিকে ফিরেও তাকাবে না বিজয়। মাসে মাসে টাকার জোগান, বাড়ি তৈরির টাকা পাঠানো ছাড়াও আরও 3টে বড় দায়িত্ব তার কাঁধে। সে জানে 3 বোনের বিয়েও তাকেই দিতে হবে। কিন্তু পদ্মিনী, বিজয় যেন একটা বেড়া জালের ফাঁদে আটকে পড়েছে। এদিকে পদ্মিনীদের জীবনও আমূল বদলে যেতে লাগলো। তারা 2 ভাই বোন কলেজ থেকে বেরিয়ে আগেই চাকরি জুটিয়ে নিয়েছে। মেয়ে চাকরি করছে তাতে খুব একটা আপত্তি নেই, কিন্তু বিনায়ক যখন গোলামির খাতায় নাম লেখালো সেটা একেবারেই মেনে নিতে পারেনি সাইরাজ। আরে বাবা, লেখাপড়া শিখছিস, বিজনেসে মাথা খাটা। কিন্তু বিনায়ক কথাটা কানেই তুলল না। সাইরাজের একটাই গাড়ি ছিল, বছরে ব্যাংক লোন টোন নিয়ে আরও 3টে কিনে ফেলল। 2টোই পুরোপুরি এয়ার কন্ডিশনার লাগিয়ে নিল। সবই ভাড়ায় খাটানো হতে লাগলো। মুম্বাই এমন এক শহর যেখানে বিশ্বব্রহ্মাণ্ডের নানা দিক থেকে ঝাঁকে ঝাঁকে ট্যুরিস্ট আসে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে অসংখ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর বিজনেস ম্যাগনেটরা। সাইরাজের একটা গাড়িও 1 মিনিট বসে থাকে না। সেগুলো নামি দামি আরোহীদের নিয়ে সারাক্ষণ দৌড়চ্ছে। আগে চোল থেকেই কাজ কারবার চালাতো সাইরাজ, এবার লিঙ্কিং রোডের অফিস থেকে। ফার্নান্ডেস ফ্যামিলিতে হুড় হুড় করে চারিদিক থেকে স্রোতের মতো টাকা আসতে লাগলো। ওদিকে সুরপতিরা চেতলার বাড়ির কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া করে উঠে গেছে। এতদিনের পুরনো বাড়িটা ভেঙে নতুন বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। সুরপতি অবশ্য নিয়মিত ফোনে জানিয়ে যাচ্ছে বাড়ির কাজ কত দূরে গিয়েছে। টাকার টাকাটা তো আছেই। একদিন সে বলল, তুই 2 দিনের জন্যে এসে দেখে যা।
কিন্তু রোজ খাবার বিক্রি করে হাজার হাজার নগদ টাকা আসে। কাকে বিশ্বাস করে স্টলের দায়িত্ব দিয়ে কলকাতায় যাবে? নিরঞ্জনের সঙ্গে পরামর্শ করে ভূপতি পালকে স্টলের ভার দিয়ে প্লেনে কলকাতায় গিয়ে সব দেখে এলো। আর্কিটেক্ট চমৎকার প্ল্যান করেছে। সুরপতি বলল, তোর পছন্দ হয়েছে? বিজয় বলল, খুব। মেজ ভাই বিমল বলল, দাদা, তোর জন্যেই এটা সম্ভব হয়েছে। বাড়ির সবার জন্য তুই যা করলি, আজকাল কেউ তা করে না। শোন, নেক্সট মান্থে আমার বিকম ফাইনাল। এখানে চাকরি বাকরির যা অবস্থা তুই সবই জানিস। পাশ করার পর কি করব বুঝতে পারছি না। কি আবার করবি? সোজা মুম্বাই চলে আসবি। আমি একা বিজনেস সামলাতে পারছি না। তুই খানিকটা দেখলে আমার ওপর প্রেশারটা কমবে। বিমল বলল, নিশ্চয়ই যাব। শেষ হল শ্রী প্রফুল্ল রায়ের বিখ্যাত উপন্যাস বিস্ফোরণের ৬ষ্ঠ পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে বা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।